স্টুডেন্টস, আমরা ক্লাস 11 ইতিহাস পড়েছি ধর্ম। আজকে দেখো পার্ট 13, আমরা পার্ট করে পড়ে দিচ্ছি ধর্ম সংস্কার আন্দোলনের প্রসার। 16 শতকে জার্মানির উইটেনবার্গ বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্বের অধ্যাপক মার্টিন লুথার ক্যাথলিক চার্চের অনাচারের বিরুদ্ধে সংগঠিত ধর্ম সংস্কার আন্দোলনের প্রদীপে সর্বপ্রথম অগ্নিসংযোগ করেন, মানে তিনি প্রথম আন্দোলনটা শুরু করেন। পরবর্তীকালে জুইনলি, ক্যালভিন প্রমুখ ধর্ম সংস্কার আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। জার্মানি থেকে ক্রমে ফ্রান্স, ইংল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড প্রভৃতি দেশে ধর্ম সংস্কার আন্দোলনের ঢেউ আসছে পড়ে। এক হচ্ছে মার্টিন লুথার। দেখো মার্টিন লুথার, জার্মানির ধর্মীয় নেতা মার্টিন লুথার 1483 থেকে 1546 খ্রিস্টাব্দে ছিলেন এমনই বিরল একজন মানুষ যিনি ইতিহাসের বয়ে চলা গতিপথকে নিজ ইচ্ছায় পরিবর্তনে সক্ষম হন। তিনি ছিলেন ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনের প্রাণ পুরুষ, বিপ্লবী ও পথ প্রদর্শক। প্রথম জীবন দেখো 1483 খ্রিস্টাব্দে 10 নভেম্বর জার্মানির স্যাক্সনি প্রদেশের লিবেন গ্রামের এক কৃষক পরিবারে লুথার জন্মগ্রহণ করেন। এরফুর্ট বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা লাভের পর তিনি 1507 খ্রিস্টাব্দে সন্ন্যাসী সঙ্গে যোগদান করেন। পরের বছর তিনি উইটেনবার্গ বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্বের অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। 1510 খ্রিস্টাব্দে তিনি রোমে ভ্রমণের সময় পোপ ও কার্ডিনালদের দুর্নীতি থেকে হতাশ হন এবং জার্মানিতে ফিরে এসে রোমান চার্চের অন্যায়ের সমালোচনা শুরু করেন। কি দেখো লুথারের 95 থিসিস। এক হচ্ছে ইন্ডালজেন্স, বিক্রির প্রতিবাদ। ইন্ডালজেন্স হচ্ছে এমন জিনিস যে খ্রিস্টান ধর্মে যতই তুমি পাপ করো, চার্চকে একটা নির্দিষ্ট টাকা দাও, তোমার পাপ মুছে যাবে, পাপ সব ক্ষমা প্রাপ্ত হচ্ছে। ইন্ডালজেন্স মানে যে ক্ষমা, ঠিক আছে। এবং যে যত বেশি পাপ করবে, যত পাপের মানে গুরুত্ব বুঝে সেই অনুযায়ী যত বেশি টাকা দিতে হবে আর কি। ইন্ডালজেন্স বিক্রির এই যে ইন্ডালজেন্স বিক্রি, এর প্রতিবাদ করেন মার্টিন লুথার। মার্টিন লুথার বিশ্বাস করতে চায় মানুষের সকল পরিণতি তার কর্মের দ্বারা ঈশ্বর কর্তৃক পূর্ব নির্ধারিত, কেউ এর পরিবর্তন ঘটাতে পারে না। রোমে সেন্ট পিটার গির্জার সংস্কারের কাজ শুরু হলে এর জন্য প্রয়োজনীয় অর্থ আদায় করতে পোপ 10ম লিওর প্রতিনিধি টেটজেল 1517 খ্রিস্টাব্দে জার্মানিতে এসে ইন্ডালজেন্স বা মার্জনা পত্র বিক্রি শুরু করেন। মার্টিন লুথার চার্চের এই অন্যায় কাজের বিরুদ্ধে রুখে দাঁড়ান। 2 হচ্ছে 95টি প্রশ্ন। পোপের অন্যায় কাজকর্মের বিরুদ্ধে লুথার 1517 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে 95টি প্রশ্ন রচনা করে তা উইটেনবার্গ বিশ্ববিদ্যালয়ের দরজায় ঝুলিয়ে দেন এবং পোপের উত্তর দাবি করেন। লুথারের উত্থাপিত এই 95টি প্রশ্ন 95 থিসিস নামে পরিচিত। লুথারের 95 থিসিসের প্রশ্নগুলি জার্মানির সাধারণ মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করে। লুথারের জনসমর্থন। লুথারের 95টি প্রশ্নাবলীর প্রত্যুত্তরে টেটজেল 106টি অ্যান্টিথিসিস বা পাল্টা প্রশ্ন ছাপিয়ে প্রচার শুরু করলে জার্মান ছাত্ররা তা আগুনে পুড়িয়ে প্রতিবাদ জানায়। ইতিমধ্যে মেলাঙ্কথন নামে একজন সংস্কারক লুথারের সঙ্গে যোগ দিলে তার শক্তি বৃদ্ধি পায়। লুথার পোপের উদ্দেশ্যে রেজলিউশন বা প্রস্তাব গুচ্ছ নামে এক পুস্তিকা ছাপিয়ে প্রচার করেন। পোপ 10ম লিও মার্টিন লুথারের কাজকর্মকে ধর্ম বিরোধী বলে ঘোষণা করলে লুথার চার্চের বক্তব্যের প্রতিবাদ করে জার্মানির খ্রিস্টান অভিজাতদের উদ্দেশ্যে আবেদন প্রকাশ করেন। তিনি প্রচার করেন যে পোপ, যাজক ও সাধারণ মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই, চার্চ নিজের স্বার্থে সমাজে এই পার্থক্য বজায় রেখেছে। ধর্মকরের নামে জার্মানির অর্থ রোমে চলে যাওয়ার বিষয়ে তিনি প্রতিবাদ জানান। ব্যাবিলনীয় বন্দিত্ব নামে এক গ্রন্থ প্রকাশ করে তিনি বলেন যে ইহুদি জাতি দীর্ঘকাল পরে যেভাবে ব্যাবিলনীয় বন্দিত্ব থেকে মুক্তি পায়, জার্মান জাতীয় শীঘ্রই রোমান পোপের নিয়ন্ত্রণ থেকে মুক্তি পাবে। তার প্রশ্নাবলী, পত্র ও পুস্তিকাগুলি জনমানুষের প্রবল আলোড়ন তোলে। গৃহযুদ্ধ ও বিদ্রোহ আর কি। এক প্রাণদণ্ডের আদেশ। প্রচলিত ধর্মীয় ব্যবস্থার বিরুদ্ধে লুথারের প্রতিবাদের ফলে ক্রুদ্ধ পোপ 10ম চার্লস তাকে ধর্মচ্যুত বলে ঘোষণা করেন। পোপের নির্দেশে সম্রাট 5ম চার্লস ওয়ার্মস নামক স্থানে এক ধর্মসভা ডেকে লুথারকে তার ধর্ম বিরোধী বক্তব্য প্রত্যাহারের নির্দেশ দেন, কিন্তু লুথার তাতে অসম্মত হলে পোপ তাকে ধর্ম বহির্ভূত বলে ঘোষণা করে জার্মান সম্রাটকে লুথারের শাস্তির ব্যবস্থা করতে নির্দেশ দেন। পোপের নির্দেশে রাজা লুথারের প্রাণদণ্ডের আদেশ দেন। 2 লুথারের সমর্থন বৃদ্ধি। কিন্তু ইতিমধ্যে ক্যাথলিক ধর্ম ছেড়ে বহু জার্মান সামন্ত রাজা এবং সাধারণ মানুষ লুথারের অনুগামী ও সমর্থকে পরিণত হন। জার্মানির প্রাশিয়া, স্যাক্সনি, ব্রান্ডেনবার্গ, হেস, লুক্সেমবার্গ প্রভৃতি অঞ্চলে লুথারের মতবাদের ব্যাপক প্রসার ঘটে। 3 বিদ্রোহ। ফলে লুথার ও পোপকে সমর্থনের প্রশ্নে জার্মানিতে গৃহযুদ্ধ বেঁধে যায়। কৃষকরা লুথারের সমর্থনে 1524 থেকে 26 খ্রিস্টাব্দে জঙ্গি আন্দোলন শুরু করে। তাছাড়া ক্যাথলিক চার্চের সম্পত্তি নষ্ট করে বহু মানুষকে হত্যা করে। শহরের শ্রমিক শ্রেণী কৃষকদের সঙ্গে বিদ্রোহে যোগ দেয়। লুথার জার্মান ভাষায় বাইবেল অনুবাদ করলে জার্মানরা পোপতন্ত্রের অনাচার সম্পর্কে আরো সচেতন হয়ে ওঠে। 4 বিদ্রোহ দমন। সম্পত্তি ধ্বংসের ফলে জার্মান সম্রাট ও পোপপন্থী সামন্ত প্রভুরা শীঘ্রই কঠোর হাতে বিদ্রোহ দমন করেন। গৃহযুদ্ধ চলাকালে লুথারের মৃত্যু হয় 18 ফেব্রুয়ারি 1546 খ্রিস্টাব্দে। দেখো আগাসবার্গের সন্ধি।
গৃহযুদ্ধের অবসান শেষ পর্যন্ত 1555 খ্রিস্টাব্দে আগস্টবার্গের সন্ধি ট্রিটি অব আগস্টবার্গ দ্বারা জার্মানিতে গৃহযুদ্ধের অবসান হয়। সন্ধি অনুসারে রাজার ধর্মই প্রজার ধর্ম বলে স্বীকার করে নেওয়া হয়। ফলে উত্তর জার্মানিতে স্যাক্সনি, প্রাশিয়া, ব্রান্ডেনবার্গ, হেস, লুক্সেমবার্গ প্রভৃতি অঞ্চলে লুথার প্রবর্তিত লুথারবাদ প্রতিষ্ঠিত হয়। রাষ্ট্রের বাকি অংশ অর্থাৎ ব্যাভেরিয়া, অস্ট্রিয়া ও রাইন অঞ্চলে আগের মতোই ক্যাথলিক মতবাদ বহাল থাকে। দুই, প্রোটেস্ট্যান্টবাদ লুথারের অনুগামীরা প্রোটেস্ট্যান্ট নামে পরিচিতি পায়। প্রচলিত ক্যাথলিক ধর্ম পোপতন্ত্রের অনাচারের বিরুদ্ধে লুথার প্রতিবাদ বা প্রোটেস্ট করেছিলেন বলে তার মতবাদ প্রোটেস্ট্যান্টবাদ নামে পরিচিত হয়। প্রোটেস্ট থেকে প্রোটেস্ট্যান্টবাদ আর কি। দুই, উইরিক জুইংলি মার্টিন লুথারের পাশাপাশি প্রচলিত ক্যাথলিক ধর্মের অন্যায় ও অনাচারের বিরুদ্ধে যারা ধর্ম সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেন তাদের মধ্যে উল্লেখ ছিলেন সুইজারল্যান্ডের ধর্ম সংস্কারক উইলরিক জুইংলি। 1484 থেকে 1531 খ্রিস্টাব্দে তিনি ভিয়েনা ও বেসেল বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা লাভ করেন। মতাদর্শ দেখো, এক বিশুদ্ধতা প্রতিষ্ঠার প্রয়াস। অবশ্য জুইলি প্রোটেস্ট্যান্ট ধর্মমতের প্রচার করলো বা পোপের কর্তৃত্ব মানতে অস্বীকার করলো মার্টিন লুথারের বক্তব্যের সঙ্গে তার বক্তব্যে কিছু পার্থক্য ছিল। ধর্মপ্রাণ ও যুক্তিবাদী জুইলি খ্রিস্ট ধর্মকে আদি যুগের বিশুদ্ধতায় ফিরিয়ে নেওয়ার বিষয়ে সর্বাধিক গুরুত্ব দেন। তিনি সুইস জাতীয়তাবাদের উপর বিশেষ গুরুত্ব দেন। জুইলি প্রচার করেন যে যাজকরা বিবাহ করার অধিকার পেলে তাদের চারিত্রিক কলুষতা বন্ধ হবে। দুই, ক্যাথলিক চার্চের বিরোধিতা। তিনি 1518 খ্রিস্টাব্দে ইন্ডালজেন্স বিক্রির বিরুদ্ধে প্রতিবাদ জানান। তিনি ক্যাথলিক চার্চ ও পোপতন্ত্রের বিরোধিতা করে জুরিকের ধর্মসভায় 67টি থিসিস প্রকাশ করেন। তিনি বলেন যে বাইবেল অভ্রান্ত, সাধারণ মানুষ বা পোপ কেউই বাইবেলের বক্তব্য পরিবর্তনের অধিকারী নন। চার্চের বাইবেল বহির্ভূত কাজকে জুইলি ধর্মবিরোধী বলে ঘোষণা করেন। তিন, প্রিভি কাউন্সিল গঠনের প্রস্তাব। তিনি রাষ্ট্র ও চার্চকে একই প্রতিষ্ঠানের দুটি দিক বলে মনে করতেন। এজন্য তিনি জুরিকে একটি প্রিভি কাউন্সিল গঠন করে এর হাতে রাষ্ট্র ও চার্চের শাসনভার তুলে দেওয়ার পক্ষে মত দেন। বি, যুদ্ধ ও মৃত্যু। এক, ক্যাথলিক চার্চের পদক্ষেপ। জুইলি সুইজারল্যান্ডে প্রোটেস্ট্যান্ট মতবাদের ব্যাপক প্রসার ঘটান। রোমান ক্যাথলিক চার্চ জুইলির এই কর্মকাণ্ডকে মোটেই ভালো চোখে দেখেননি। তারা 1529 খ্রিস্টাব্দে সুইজারল্যান্ডে প্রোটেস্ট্যান্ট মতবাদ বন্ধ করতে ব্যাপক প্রচার চালায়। দুই, কেপেলের যুদ্ধ। শেষ পর্যন্ত ক্যাথলিক চার্চ প্রোটেস্ট্যান্ট সম্প্রদায় তথা জুইলির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। জুইলি নিজে ক্যাথলিকদের বিরুদ্ধে এই যুদ্ধে নেতৃত্ব দেন, কিন্তু 1531 খ্রিস্টাব্দে তিনি কেপেলের যুদ্ধে নিহত হন। ব্যাটেল অফ কেপেল, তিনি সেখানে নিহত হন জুইলি। তিন, জন ক্যালভিন। জন ক্যালভিন 1509 থেকে 1564 খ্রিস্টাব্দে ছিলেন ক্যাথলিক চার্চ ও পোপতন্ত্রের বিরোধী অপর গুরুত্বপূর্ণ ধর্ম সংস্কারক এবং প্রোটেস্ট্যান্ট মতবাদের অন্যতম প্রচারক। তিনি 1509 খ্রিস্টাব্দে ফ্রান্সের নয়ন শহরে জন্মগ্রহণ করেন, কিন্তু সুইজারল্যান্ডের প্রোটেস্ট্যান্ট মতবাদের অন্যতম শহর জেনেভা ছিল তার কর্ম পরিচালনার প্রধান কেন্দ্র। মতবাদ দেখো, এক, পবিত্রতা প্রতিষ্ঠার উদ্যোগ। কঠোর যুক্তিবাদী, সরল ও অনাড়ম্বর জীবনাদর্শে বিশ্বাসী জন ক্যালভিন চার্চ ও যাজকতন্ত্রের অনাচারের বিরোধিতা করে খ্রিস্টান ধর্মকে পুরনো পবিত্রতার যুগে ফিরিয়ে নেওয়ার প্রয়াস চালান। তিনি বিশ্বাস করতেন যে মানুষের ব্যক্তি জীবন পবিত্র না হলে সমাজ জীবন পবিত্র হবে না। এজন্য তিনি তার অনুগামীদের নিঃস্বার্থভাবে সৎ ও পবিত্র জীবনযাপনের পরামর্শ দেন। দুই, প্রচার পুস্তিকা। নিজের মতবাদ জনগণের মধ্যে ছড়িয়ে দিতে ক্যালভিন ইনস্টিটিউট অব খ্রিস্টান রিলিজিয়ন নামে একটি পুস্তক প্রকাশ করেন। তিনি প্রচার করেন যে ঈশ্বর মানুষের সবকিছুই জানেন এবং মানুষের সবকিছু তিনি পূর্ব থেকে নির্ধারণ করে দেন। পোপ বা যাজক তা পরিবর্তন করতে পারেন না। তিন, বাইবেলের গুরুত্ব প্রচার। তিনি বলেন যে বাইবেল হলো সমাজ ও রাষ্ট্রের সর্বোচ্চ আইন, রাষ্ট্র হলো বাইবেলের অধীনের আইন। বি, কর্মোদ্যোগ। জন ক্যালভিন ও তার সহযোগীরা এক্লেসিয়াস্টিক অর্ডিন্যান্সেস নামে এক সংবিধান রচনা করে সাধারণ মানুষ, যাজক ও রাষ্ট্রের আচরণ ও কর্তব্য সুনির্দিষ্ট করে দেন। এই সংবিধান অনুসারে এক, জেনেভা অঞ্চলে কেউ ধর্মপ্রচার করতে গেলে তার জন্য সেখানকার চার্চের অনুমোদন বাধ্যতামূলক করা হয়। দুই, বাইবেলকে একমাত্র স্বীকৃত গ্রন্থ বলে ঘোষণা করা হয়। রাষ্ট্রকে বাইবেলের আইন অনুসারে চলার কথা বলা হয়। তিন, যাজকদের কঠোর পরিশ্রম, বিদ্যাচর্চা ও প্রচারের কাজে অংশ নিয়ে সমাজ গঠনের নির্দেশ দেওয়া হয়। চার, জেনেভার জনজীবন নিয়ন্ত্রণের উদ্দেশ্যে তিনি সেখানকার নির্বাচিত 5 জন যাজক ও 12 জন অযাজক প্রতিনিধি নিয়ে এক প্রেস বাইটারি গঠন করেন। কি গঠন করেন? প্রেস বাইটারি। তাদের নিয়ে 5 জন নির্বাচিত, 5 জন যাজক এবং 12 জন অযাজক প্রতিনিধি নিয়ে গঠিত হয় প্রেস বাইটারি। সি, মূল্যায়ন দেখো। এক, মতবাদের জনপ্রিয়তা। ক্যালভিনের নৈতিক আচরণ ও গণতান্ত্রিক আদর্শের শিক্ষা তার মতবাদকে সকলের কাছে আকর্ষণীয় করে তোলে। সুইজারল্যান্ডের বাইরে ইংল্যান্ড, স্কটল্যান্ড, হল্যান্ড, ফ্রান্স এবং অন্যান্য দেশে ক্যালভিনবাদ জনপ্রিয়তা লাভ করে। তার মতবাদ হল্যান্ডের প্রজাতান্ত্রিক বিদ্রোহকে উৎসাহিত করে।
2 বিভিন্ন ক্যালভিন গোষ্ঠী ক্যালভিনবাদের সমর্থকরা ফ্রান্সে হিউগনো, ইংল্যান্ডে পিউরিটান বা উগ্র প্রোটেস্টান্ট এবং স্কটল্যান্ডে প্রেসবিটেরিয়ান নামে পরিচিত হয়। ইতিহাসবিদ ফিশারের মতে প্রোটেস্টান্ট ধর্ম সম্প্রদায়গুলির মধ্যে ক্যালভিনবাদের বিস্তার এবং প্রভাব ছিল সর্বাধিক ও গভীর। 4 অ্যানা ব্যাপটিস্ট ধর্ম সংস্কারক। ধর্ম সংস্কার আন্দোলন যুগে অ্যানা ব্যাপটিস্ট নামে আরো একদল ধর্ম সংস্কারক চার্চের অন্যায়ের বিরুদ্ধে প্রচার চালিয়েছিলেন। তাদের মধ্যে একমাত্র প্রাপ্তবয়স্ক নর নারীদেরই খ্রিস্ট ধর্মের দীক্ষা দেওয়া উচিত, অপ্রাপ্তবয়স্কদের নয়। চার্চ অবুঝ শিশু ও প্রাপ্তবয়স্কদের দীক্ষা দেওয়ার যে অনুষ্ঠান করত, অ্যানা ব্যাপটিস্টরা এর বিরোধিতা করেন। মার্টিন লুথারও অপ্রাপ্তবয়স্কের দীক্ষার বিষয়ে প্রতিবাদ করেননি। সেহেতু অ্যানা ব্যাপটিস্টরা ছিলেন একেবারে চরমপন্থী। মতবাদ ও নেতৃত্ব। 1 ধর্মীয় স্বাধীনতা দাবি। অ্যানা ব্যাপটিস্টরা ধর্মীয় সংস্কারে বৈপ্লবিক পরিবর্তন দাবি করেন। তারা ধর্ম ও ধর্মীয় সংগঠনের রাষ্ট্রের হস্তক্ষেপের তীব্র বিরোধী ছিলেন। তারা সর্বপ্রথম ধর্মীয় স্বাধীনতার পক্ষে ব্যাপক প্রচার কার্য চালান। স্বাধীন রাষ্ট্রে স্বাধীন গির্জা প্রতিষ্ঠা করা অ্যানা ব্যাপটিস্টদের অন্যতম লক্ষ্য ছিল। 2 অ্যানা ব্যাপটিস্ট আন্দোলন। একদা মার্টিন লুথারের সহযোগী অধ্যাপক কার্লস্টাড প্রথম অ্যানা ব্যাপটিস্ট আন্দোলনের সূচনা করেন। প্রথম দিকে তিনি লুথারের মতবাদকে সমর্থন করলেও পরে লুথারের মধ্যপন্থা ছেড়ে তিনি চরমপন্থী আন্দোলনের পথে পা বাড়ান। তার নেতৃত্বে সমাজের নিম্ন ও দরিদ্র শ্রেণীর মধ্যে আন্দোলন ছড়িয়ে পড়ে। পরবর্তীকালে এই আন্দোলনে নেতৃত্ব দেন টমাস মুনজের। তার নেতৃত্বে জার্মানির কয়েকটি অঞ্চলে কৃষকরা বিদ্রোহ শুরু করে। তিনি 1524 খ্রিস্টাব্দে তার সারমনস বিফোর দ্য প্রিন্সেস নামে পুস্তিকায় আচার অনুষ্ঠানহীন ধর্মপ্রচার ধর্মচর্চার বৈপ্লবিক ধারণা দেন। তিনি সামাজিক মুক্তির দাবি। ধর্মচর্চার মাধ্যমে শুরু পারলৌকিক মুক্তি নয়, ইহলোকে সামাজিক মুক্তির মাধ্যমে সামাজিক সাম্য প্রতিষ্ঠা করাও ছিল তার ধর্মচর্চার মূল কথা। এজন্য দরিদ্র, ভূমিদাস, কৃষক, কারিগর, শ্রমিক মুক্তির আশায় এই আন্দোলনে সামিল হয়। দক্ষিণ জার্মানির বিভিন্ন স্থানে অ্যানা ব্যাপটিস্ট আন্দোলন ছড়িয়ে পড়ে। 4 বিদ্রোহ দমন। কিন্তু শাসক শ্রেণী 1525 খ্রিস্টাব্দে কঠোর হাতে এই বিদ্রোহ দমন করে এবং মুনজেরকে হত্যা করে। পরবর্তীকালে মুন স্টারের নামে জনৈক বিপ্লবী আন্দোলন কিছুকাল চালিয়ে যান। কনরাড গ্রেবেল সুইজারল্যান্ডের জুরিকে একটি অ্যানা ব্যাপটিস্ট সমাজ গঠন করে আন্দোলনের কাজ চালিয়ে যান। আজকে এই পর্যন্ত, পরের পাঠে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।